প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা, চলে এলো রসায়ন পরীক্ষা। হাতে আর বেশি সময় নেই। কিভাবে শেষ মুহূর্তে বাড়িতে বসে প্রস্তুতি নিলে, কিভাবে পরীক্ষার খাতায় গিয়ে লিখে দিয়ে আসতে পারলে হতে পারে বাজিমাত। আমি শুভম স্যার তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আজ উচ্চ মাধ্যমিক রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতির কিছু টিপস নিয়ে। প্রথমেই বলে রাখছি, এটা কোনো সাজেশন নয়, সায়েন্সের সাবজেক্টসের তথাকথিত কোনো সাজেশন হয়ে থাকে না। এটা টোটালি নির্ভর করে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। আশা করছি তোমরা সারা বছর ভালো করে বই পড়েছো, তোমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তারই পাশাপাশি আজ আমি শেষ মুহূর্তের প্রস্তুতির কিছু টিপস তোমাদের সামনে শেয়ার করব। আশা করি সেই টিপসগুলো তোমাদের কাজে লাগবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এর পরবর্তী আসা ভিডিওগুলি তোমরা সবচেয়ে আগে পেয়ে যাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে নেব কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিলে আমরা পরীক্ষার খাতায় গিয়ে ভালো করে লিখে দিয়ে আসতে পারবো, অথবা আমরা কোশ্চেন ভালো মতো বুঝে ঠিকঠাকভাবে উত্তর করে দিয়ে আসতে পারবো। প্রথমেই চলে আসি পি ব্লক এলিমেন্টস। পি ব্লক এলিমেন্টস সম্পর্কে যদি বলতে চাই, তোমাদের সম্যক ধারণা রয়েছে। তারই পাশাপাশি শেষ মুহূর্তে আমি তোমাদের এটাই বলতে চাই যে তোমরা পি ব্লক থেকে কিছু সাজেস্টিভ কোশ্চেন্সগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। তারই পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো আরেকবার রিভাইজ করে নিও, তাতে তোমাদের অনেকটাই সাহায্য হবে। মেটালার্জি অর্থাৎ ধাতুবিদ্যার সম্যক ধারণা তোমাদের রাখতে হবে। মেটালার্জি চ্যাপ্টার থেকে আমি কয়েকটি কোশ্চেন্স তোমাদের বলে দিচ্ছি, যেগুলো হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মেটালার্জি চ্যাপ্টারটি পড়ার পাশাপাশি এই কোশ্চেন্সগুলিও আরেকবার রিভাইজ করে যেও। প্রথম প্রশ্ন, কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনে শত বিজারণ প্রক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে অ্যালুমিনা প্রস্তুতির সমিত রাসায়নিক সমীকরণগুলি লেখো। তৃতীয় প্রশ্ন, অ্যাসিড বেসিমার পদ্ধতিতে লোহা বিশুদ্ধিকরণের সমিত রাসায়নিক সমীকরণগুলি লেখো। চতুর্থ প্রশ্ন, তড়িৎ বৈশ্লেষিক পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎদ্বারে সংঘটিত সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি লেখো। পঞ্চম প্রশ্ন, জিঙ্ক ব্লেন্ড থেকে কিভাবে জিঙ্ক অক্সাইড প্রস্তুত করবে তার সমীকরণ সহ দেখাও। ষষ্ঠ প্রশ্ন, কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনে সংশ্লিষ্ট বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণগুলি লেখো। সপ্তম প্রশ্ন, জিঙ্ক ব্লেন্ড আকরিককে কার্বন বিজারণের আগে তাপজারিত করে নেওয়া হয় কেন? এই হলো কিছু কিছু কোশ্চেন্স। এর বাইরেও তোমরা আরো কোশ্চেন্স পড়বে মেটালার্জি থেকে, তার মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো আমি বলে দিলাম। এবার যদি প্রবলেমস অর্থাৎ অঙ্ক নিয়ে যদি বলতে চাই, তোমরা অবশ্যই রাসায়নিক গতিবিদ্যা এবং দ্রবণ চ্যাপ্টারের অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করে যাও, কারণ এই দুটি চ্যাপ্টারের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারই পাশাপাশি তড়িৎ রসায়ন অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রির প্রবলেমসগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে অবশ্যই যেও। পলিমার চ্যাপ্টার থেকে যদি বলতে চাই, তোমরা কিন্তু প্রত্যেকটি পলিমার এবং তাদের মনোমারের নাম কি, প্রত্যেকটি পলিমারের মধ্যে কিছু কিছু বিশিষ্ট পলিমার রয়েছে যাদের ব্যবহার, সেগুলো কিন্তু আরেকবার তোমরা চোখ বুলিয়ে যেও। রবারের পার্ট থেকে বুনা এস রবার এবং বুনা এন রবার, এই জায়গাটা আরেকবার দেখে যেও। তারই সাথে ভালকানাইজেশন পদ্ধতি, এটাও একটু কিন্তু তোমরা চোখ বুলিয়ে যেও। জটিল যৌগের ক্ষেত্রে ভিবিটি এবং সিএফটি অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরি এবং ক্রিস্টাল ফিল্ড থিওরির সাহায্যে তাদের সংকরায়ন অবস্থা, এই বিষয়টি কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। জটিল যৌগগুলির ম্যাগনেটিক ক্যারেক্টার অর্থাৎ তারা কি প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক, লিগ্যান্ডগুলি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি উইক ফিল্ড লিগ্যান্ড, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তারই পাশাপাশি জটিল যৌগের নামকরণ, কিভাবে নামকরণ করা হয় এবং জটিল যৌগগুলি কোনটির নাম কি হতে পারে, সেই বিষয়ে কিন্তু সম্যক ধারণা তোমাদের থাকতে হবে। তাছাড়া কিন্তু খাতায় তোমরা ঠিক করে লিখে দিয়ে আসতে পারবে না। ডি এবং এফ ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রে যদি বলতে চাই, চ্যাপ্টারটি তো অবশ্যই একবার রিভাইজ করে নেবে। তারই পাশাপাশি এখান থেকে কি কি কোশ্চেন্স থাকতে পারে সেই বিষয়ে আলাদা কিছু আমি বলবো না। এটাই বলে রাখবো যে ডি এবং এফ ব্লক এলিমেন্টস এর যাবতীয় বিষয়গুলি ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সংকোচনের সঙ্গে জড়িত। তাই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সংকোচন সম্পর্কিত বিষয়গুলি ভালো মতো একবার দেখে নেবে। তারই পাশাপাশি কয়েকটি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে নেবে। ব্যাপারটি ভালো করে বুঝে রাখবে, যাতে সেখান থেকে যে কোনো ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আসলে তোমরা যেন অ্যান্সার করে দিয়ে আসতে পারো। এবার চলে আসছি সবচেয়ে ভাইটাল পার্ট অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রিতে। অর্গানিক কেমিস্ট্রি কারোর খুবই ভালো লাগে, আবার কারোর খুবই ভয় লাগে। তবে যাই হোক, এখন আর ভয় করবার সময় নেই, কোনো চিন্তার বিষয় নেই। অর্গানিক কেমিস্ট্রি থেকে কি কি একটু ভালো করে দেখে যাবে, ভালো করে লক্ষ্য রাখবে, আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা ভালো মতো শুনে নাও অথবা খাতায় লিখে নিতে পারো। প্রথমেই বলে রাখছি, অর্গানিক কেমিস্ট্রির কিন্তু ফান্ডামেন্টালস তোমাকে জেনে রাখতে হবে। তোমরা ফান্ডামেন্টালস পড়ে এসছো ক্লাস 11-এ, তবে
তোমরা যদি পারো একবার ক্লাস 11-এর বইটা অর্থাৎ আইইউপিএসসি যে নামকরণ সেই বিষয়টি কিন্তু আরেকবার দেখে নিও। জানি আইইউপিএসসি নামকরণ হয়তো আলাদা করে তোমাদের আসবে না, তবুও কিন্তু তোমাদের দেখে রাখা জরুরি, কারণ অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে একটা বিশাল বড় পার্ট, যার জন্য তোমাদের কিন্তু বেসিক আইডিয়াটা থাকা দরকার। তোমরা ব্যাপারটি ভুলে গেছো কিনা সেটা একবার এনশিওর করার জন্য তোমরা কিন্তু আরেকবার আইইউপিএসসি নামকরণ এবং ফান্ডামেন্টালস অফ অর্গানিক কেমিস্ট্রি ব্যাপারটি একটু রিভাইজ করে নেবে। সেকেন্ডলি আমি বলতে চাই যে অর্গানিক কেমিস্ট্রিতে এবার তোমাদের অনেকগুলো নেম রিয়াকশনস রয়েছে, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন যৌগ, এসব থেকে তোমাদের অনেকগুলি কিন্তু এবার নেম রিয়াকশন রয়েছে। আশা করছি তোমরা নেম রিয়াকশনের খাতা বানিয়েছো, তোমরা বারবার প্র্যাকটিস করেছো। আবার তোমাদের বলবো তোমরা আবার এটা রিভাইজ করে যাও, শেষ মুহূর্তে একবার কিন্তু হলেও তোমাদের নেম রিয়াকশনটা রিভাইজ করে যেতে হবে, কারণ অর্গানিক কেমিস্ট্রির বেস হচ্ছে এটা। ভালো যদি পরীক্ষা দিতে চাও তোমাকে কিন্তু নেম রিয়াকশন প্রত্যেকটি সম্পর্কে আইডিয়া ভালো মতো রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মেকানিজম দরকার, কিছু কিছু ক্ষেত্রে দরকার হয় না, সেটা তোমরা জানো, আর বাড়িয়ে বলার কিছুই নেই। তবে নেম রিয়াকশন ভালো করে তোমরা প্র্যাকটিস করে রাখো। নেম রিয়াকশন থেকেই কিন্তু তোমাদের কনভার্সনের ক্ষেত্রে অর্থাৎ কিভাবে পরিবর্তন করবে এসব টাইপের যে কোশ্চেন্স গুলো আসে সেটা কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে কাজে লেগে যাবে। কনভার্সনের ক্ষেত্রে যদি আমি আলাদা করে কিছু বলি তাহলে এটাই বলে রাখবো যে অর্গানিক কম্পাউন্ডস গুলো যে রয়েছে তারা কিভাবে একটা কম্পাউন্ড থেকে তুমি আরেকটা কম্পাউন্ডকে তৈরি করতে পারো, কিভাবে তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারো। যদি উদাহরণ দিয়ে বলি তাহলে বলতে পারি, ধরো মিথানল থেকে ইথানল কিভাবে তৈরি করবে, তুমি রিভার্সিবল প্রসেসটাও একবার দেখে নাও যে ইথানল থেকে মিথানল কিভাবে তৈরি করা যায়। এভাবে প্রত্যেকটা তুমি একবার করে দেখে রাখো। যদি বলো নাইট্রোবেনজিন থেকে কিভাবে তুমি অ্যানিলিন তৈরি করবে, তুমি উল্টোটাও একবার শিখে রাখো যে অ্যানিলিন থেকে কিভাবে নাইট্রোবেনজিন তৈরি করা যেতে পারে, তাই না? তাই প্রত্যেকটা কনভার্সনের কিন্তু রিভার্স কনভার্সন অবশ্যই তুমি প্র্যাকটিস করে যাও, এবং কনভার্সনটা যদি সহজে করতে চাও আবারও কিন্তু তোমাদের নেম রিয়াকশনটা জেনে রাখতে হবে। নেম রিয়াকশন যদি তোমরা না জানো তাহলে কিন্তু কনভার্সন করা অনেকটাই তোমাদের ক্ষেত্রে চাপের বিষয় হয়ে দাঁড়াবে। খুবই সাধারণ একটি বিষয়, তবে আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটি অর্গানিক কম্পাউন্ড যখন লিখবে তাদের স্ট্রাকচার তোমরা ঠিকঠাক ভাবে লিখে দিয়ে আসবে। অ্যাসিডের স্ট্রাকচার কেমন হয়, অ্যালডিহাইডের স্ট্রাকচার কেমন হয়, কটা করে বন্ড থাকে, কার্বন অক্সিজেনের বন্ডের প্রকৃতি কিরূপ, এই ব্যাপারগুলো কিন্তু ভালো মতো ধারণা রাখতে হবে। এমনকি পরীক্ষার খাতায় ঠিক করে লিখে দিয়ে আসতে হবে। স্ট্রাকচার যদি তুমি ঠিক করে না লিখতে পারো তাহলে কিন্তু একদমই তুমি ভালো মতো পরীক্ষা দিতে পারবে না। তাই আবারও বলছি, স্ট্রাকচার ঠিকঠাক ভাবে লিখে দিয়ে আসবে পরীক্ষার খাতায়। তারই পাশাপাশি অবশ্যই এটা খেয়াল রাখবে যে কার্বনের ভ্যালেন্সি কিন্তু 4, কার্বনের ভ্যালেন্সিটাকে লক্ষ্য রাখবে। কার্বনের 4টি বন্ড হলো কিনা, 4টি সিঙ্গেল বন্ড বা আলটিমেটলি 4টি বন্ড কমপ্লিট করলো কিনা, এটা কিন্তু ধারণা রাখতে হবে তোমাদের। এই কার্বনের ভ্যালেন্সি যদি তুমি ভালো মতো ফলো না করো, লক্ষ্য না রাখো, তাহলে কিন্তু পরীক্ষার খাতায় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই এই বিষয়টি আরেকবার একটু খতিয়ে দেখবে। বায়োমলিকিউলস থেকে যদি বলি, অ্যালডিহাইডের একটু রিয়াকশন গুলো ভালো মতো দেখে যেও। তার পাশে প্রোটিন পার্টটি খুব ভালো মতো রিভাইজ করে যাবে, খুব ভালো মতো। সেখানে পেপটাইড বন্ডস, তারই পাশাপাশি জুইটার আয়ন, তাছাড়া কার্বোহাইড্রেট পার্টটাও একটু ভালো মতো তোমাদের দেখে যেতে হবে। ডিএল নামকরণ, সেই বিষয়টির সম্বন্ধেও কিন্তু তোমাদের আইডিয়া রাখতে হবে। গ্লাইকোসাইডিক বন্ধনী, সেই বন্ধনীর গঠন কেমন হয় সেই বিষয়েও কিন্তু তোমাদের আইডিয়া রাখতে হবে। ভিটামিনের ক্ষেত্রে প্রত্যেকটি ভিটামিনের অভাবজনিত লক্ষণ কি কি হতে পারে সেই সম্বন্ধে কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। তারই পাশাপাশি কোন কোন ভিটামিন জলে দ্রাব্য এবং কোন কোন ভিটামিন স্নেহ পদার্থে দ্রাব্য সেই জিনিসটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। এই হলো কেমিস্ট্রির কিছু টোটাল টিপস। তারই পাশাপাশি বলবো তোমরা খুব ভালো মতো পরীক্ষা দাও। আবারও যেটা বলবো যে খাতা খুব ভালো মতো চেক করবে, ঠিকঠাক স্ট্রাকচার্স গুলো হলো কিনা সেই বিষয়ে একটু খেয়াল রেখো। নিউমেরিক্যালস গুলো যখন করবে খেয়াল রাখবে যে ঠিকঠাক ভাবে করছো কিনা। ইউনিটস গুলো ফলো করবে, ইউনিটস এর যে কনভার্সন গুলো হয় সেগুলো ঠিকঠাক ভাবে করার চেষ্টা করবে। তারই পাশাপাশি ঠিকঠাক ক্যালকুলেশন করবে। আশা করি তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা খুবই ভালো হবে। তোমরা পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো। নেক্সটে আমি তোমাদের জন্য ম্যাথস এবং বায়োলজিও লাস্ট মিনিট কিছু টিপস নিয়ে হাজির হব। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি। তোমরা খুব ভালো মতো কেমিস্ট্রি পরীক্ষাটি দাও, এসে আমাকে জানাও কেমন হয়েছে। আমার আশীর্বাদ তোমাদের সাথে সব সময় রয়েছে।